তোকে চাই। নওশীন আহমেদ রোদেলা পার্ট 2। ওনার কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। যে মানুষ আমাকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারে না, সেই কিনা আমাকে তার সাথে ঘুরতে যেতে বলছে। ব্যাপারটা হজম করতে বড্ড কষ্ট হচ্ছে। যাবারও প্লিজ। আমার দম বন্ধ হয়ে আসছে করুণ চোখে। ওনার কথায় কী রিয়াকশন দিব বুঝতে পারছি না। মস্তিষ্ক বলছে কোথাও গণ্ডগোল আছে, নো রোড, ডোন্ট গো। কিন্তু মনটা তো নাছর বান্দা, তাই মনটাকে জয় করে রাজি হয়ে গেল। গাড়িতে বসে আছি আর উনি ড্রাইভ করছেন। জানি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, মনের মধ্যে নানান কথা উকি দিচ্ছে। আচ্ছা, উনি যদি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলেন, এসব ভেবে ভয় কেঁপে উঠছে। কিন্তু ওই যে মন, যে সর্বদা মস্তিষ্কের বিপরীত হাঁটে, সে বড্ড নিশ্চিন্তে বসে আছে। কেন যেন মনে হচ্ছে ওনার সাথে থাকলে কোনো বিপদ আমায় ছুঁতেই পারবে না। হঠাৎ করে ব্রেক কষাতে ভাবনার সুতো কাটল। উনি আমাকে নামতে বলে সামনের দিকে চলে গেলেন। একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়েছেন তিনি। পরিবেশটা বেশ শান্তি শান্তি ভাব আছে, মন ভালো হয়ে যাবার মতোই পরিবেশ। ওনার দিকে এগিয়ে গেলাম। ঘাসের উপর মাথা নিচু করে বসে আছেন তিনি। একদিনেই মুখটা কেমন শুকিয়ে গেছে, বড্ড মায়া লাগছে। মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে গুমড়ে মরছেন। জানি না কী ভেবে হঠাৎ ওনার কাঁধে হাত রাখলাম। তিনি যদি এক ঝটকায় আমার হাতটা কাঁধ থেকে সরিয়ে দিতেন, তাহলে হয়তো তা আমার জন্য স্বাভাবিক একটা ব্যাপার হতো। কিন্তু তিনি যা করলেন তার জন্য আমি কোনো কালই প্রস্তুত ছিলাম না। ওনার কাঁধে হাত রাখতে বাচ্চাদের মতো ফুপিয়ে উঠলেন। আমি কি করব বুঝতে পারছি না। এমন কিছু হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। এই মানুষটাকে হাসতে দেখেছি, রাখতে দেখেছি, ধমকাতে দেখেছি, কিন্তু কাঁদতে দেখিনি কখনো। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। কি বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে তাও জানা নেই। তার উপর ওনার এমন অদ্ভুত বিহেভিয়ারের কারণটা জানি না, তাই চুপ করে রইলাম, কিছু বললাম না। এই অসীম নীরবতায় শুধু ওনার কান্নার আওয়াজ ভেসে আছে। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ উনি আমার হাত ওনার বুকে রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, এইখানটায় খুব কষ্ট হচ্ছে রোদ, আমি নিঃশ্বাস নিতে পারছি না রোদ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বড্ড ভালোবাসি আমি নীলকে, বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না। মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি। অঝরে কাঁদছেন তিনি। জানো রোদ, ভালোবাসার পাল্লায় আমি সবসময় নীলের কাছে হেরে যেতাম। আমার থেকেও বেশি ভালোবাসতো ও আমায়, তবুও ধরে রাখতে পারলাম না। দেখো, এই হাতটা আজ ফাঁকা। ও বলেছিল কখনো ছাড়বে না এই হাত, কিন্তু ও কথা রাখেনি। ধোঁকা দিয়েছে আমায়, ধোঁকা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওনার কষ্টগুলো আজ বেরিয়ে আসছে, সাথে আমাকেও কাঁদিয়ে মারছে। একটু থেমে আবার বলতে শুরু করলেন তিনি, ওকে আমার চাই রোদ, এনে দিবে ওকে? দাও না এনে, প্লিজ এনে দাও না প্লিজ। বাচ্চাদের মতো আবদার করে যাচ্ছেন তিনি। কিন্তু ওনাকে কি করে বোঝাবো এটা যে আমার সাধ্যের মধ্যে নেই। আমিও অঝরে কেঁদে চলেছি। ওনার চোখের জল যে বড্ড পড়েছে আমায়। রোদ, এই রোদ, বলো এনে দিবা? কিছু বলছো না কেন? জানো ওর শেষ কথা কি ছিল? ও বলেছিল শুভ্র একটা মিষ্টি মেয়ে দেখে বিয়ে করে নিবা। কথা দাও। ওর কথা আমি রেখেছি। ওর পছন্দের মেয়েকেই বিয়ে করেছি। তোমাকে খুব খুব ভালোবাসতো নীলি। সবসময় বলতো তোমার কাজিনটা বড্ড মিষ্টি শুভ্রি। কিন্তু ও আমার কথা রাখে, চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে হেসকি দিতে দিতে। আমি বড্ড বাজে রোদ, বড্ড বাজে। তুমি কাল ঠিকই বলেছিলে আমি খুব নীচ একটা মানুষ। এতটাই নীচ যে নিজের ভালোবাসার মানুষটাকেও ধরে রাখতে পারিনি। তোমার জীবনটাও নষ্ট করে দিয়েছি রোদ, সব স্বপ্ন ভেঙে দিয়েছি। আমি বাঁচতে চাই রোদ, আমি বাঁচাতে চাই রোদ, আমি নীলিকে চাই।
নীলিকে চাই। বলতে বলতে উনি আমার কাঁধেই ঢলে পড়লেন। গায়ে হাত দিয়ে দেখি জ্বর, শরীরে পুড়ে যাচ্ছে। অনেক ডাকার পর যখন ওনার সাড়া পেলাম না, তখন আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এই নির্জন জায়গায় আমি কার কাছে সাহায্য চাইব? হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভাইয়া নাম ভাসতেই জানে পানি এলো। যেন দ্রুত ফোন পিক করে ভাইয়াকে ওনার অসুস্থ হয়ে পড়ার কথা বললাম। কিন্তু ঠিকানা আমি তো নিজেই জানি না কোথায় আছি এই মুহূর্তে, কী করবো এখন। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ভাইয়া হঠাৎ বলে উঠলেন আমি যেন ফোন লোকেশন অন রাখি, ওনারা ট্রেস করে চলে আসবেন। কথাটা শুনে কিছুটা হলেও শান্তি পেলাম। একটা আশার কিরণ উকি দিয়ে গেল মনে। ওনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর বাড়ছে। নিজেই তো একটা বাচ্চা আমি মাত্র 17 বছর বয়স। কতই বা আর বড় হয়েছি। ভয়ে হাত পা কাঁপছে, চারপাশে কারো সারা শব্দ নেই। এই সময় আমার কাছে সাথে খারাপ কিছু হয়ে গেলে কে বাঁচাবে আমায়? তারপর উনি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। ওনার মাথায় পট্টি দেওয়া উচিত, কিন্তু এখানে কিভাবে? গাড়ির চোখ চেক করে একটা ওয়াটার পার্ক পেলাম, তাতে পানিও ছিল, কিন্তু কাপড়। বাংলা সিনেমার আর দরদির নায়িকা সাবানার মতো অনেক চেষ্টা করে শাড়ি আঁচল ছিঁড়তে পারলাম না। মেজাজটাই বিগড়ে গেল। ধ্যাত, সামান্য একটা শাড়ি আঁচল ছিঁড়তে পারি না আমি। শুভ্র ঠিকই বলে, আমি আসলে একটা মগা। শুভ্রর পাশে বসে এক মনে এসব ভাবছিলাম। হঠাৎ কি যেন ভেবে ওনার পকেটে হাত দিলাম। অনেক খুঁজে একটা রুমালও পেলাম। ব্যাস হয়ে গেল। রুমাল ভিজিয়ে ওনার কপালে রেখে ওনার বলা কথাগুলোই ভাবছিলাম। একটা মানুষ এতটা ভালো কি করে ভাসতে পারে? নীলিমা আপু বড্ড লাকি। তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। নীলিমা আপু আর শুভ্রকে দেখে আমারও বড্ড ইচ্ছে হতো শুভ্রের মতো আমাকে কেউ এমন করে যদি ভালোবাসত। কিন্তু কে জানতো যে আমি শুভ্র ভাইয়াকে পাবো আর শুভ্র ভাইয়া হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? আমার এখনও সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। কত হাসি খুশি ছিল সবাই, কিন্তু একটা ঝড় এসে আনন্দ মাখা দিনগুলোকে লণ্ডভণ্ড করে দিয়ে গেল। স্বপ্নগুলোকে করেছে দিল তছনছ। কি ভয়ঙ্কর ছিল সেই দিনটা। ফ্ল্যাশব্যাক। পরীক্ষা দিয়ে বের হতেই দেখি শুভ্র ভাইয়া গেটে দাঁড়িয়ে আছে। ওনাকে আমার কলেজের সামনে দেখে আমি অবাক হলাম। উনি এখানে কেন? কাজে এসেছেন কি? আমাকে দেখা মাত্রই উনি আমার দিকে এগিয়ে এলেন। আমি কিছু বলতে যাব তার আগেই আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসে দিলেন। ঘটনার আশঙ্কায় আমি ভ্যাবাচেকে খেয়ে গেলাম। ওনাকে আমি কোনো কালেই বুঝতে পারি না, আর আজ কি বুঝবো? তাই নিজের মাথায় কিছুই না পাকে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বলুন না, কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি? মা কি জানে? পুরো রাস্তা আমি এমন করে হাজারো প্রশ্ন করে গেছি, আর উত্তর হিসেবে পেয়েছি এক ঝাঁক নিস্তবতা। প্রায় আধা ঘন্টা পর একটা প্রকাণ্ড বাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন, চলো আমার সাথে। আমি আর কি করতাম, বাধ্য মেয়ের মতো ওনার সাথে বাড়িতে ঢুকলাম। ড্রয়িং রুমের সোফায় কিছু ভাইয়া বসে আড্ডা দিচ্ছিলেন। আমার ঢুকতেই এক নজর তাকিয়ে আবার আড্ডায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি খুবই অস্বস্তি ফিল করেছিলাম, তবু শুভ্র ভাইয়ের পিছু পিছু সিঁড়ির উপর উঠে এলাম। শুভ্র ভাই একটা রুমের দরজা খুলে আমাকে ভিতরে যেতে বলেন। আমি একরাশ ভয় নিয়ে রুমের ভিতরে পা রাখলাম। রুমে ঢুকে অবাক হওয়ার মাত্রা যেন আরও বেড়ে গেল। বেডের উপরে বিয়ের জন্য মেয়েদের যা যা লাগে প্রায় সব জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা শুভ্র ভাইয়া, আমাকে কারোর সাথে বিয়ে দিয়ে দিবে না তো? ব্যাপারটা চিন্তা করতেই ভয় শরীর কাঁপতে লাগলো। কি বলবো কিছু ভেবে না পেয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে এক নজর তাকিয়ে আলমারি খুলে একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন। আমি তখনও একইভাবে ওনার দিকে তাকিয়ে আছি। প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন, ড্রেসটা চেঞ্জ করে নাও। আমার সাথে কি হচ্ছে আর ঠিক
কি হতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। খুলে দেখলাম একটা পিঙ্ক কালারের ড্রেস। বার্থডে গার্লরা সাধারণত এমন ড্রেস পরে, কিন্তু আমাকে এই ড্রেস দেওয়ার কারণ কি? উনি কি তাহলে আমাকে কোনো বার্থডে পার্টিতে নিয়ে যাবেন? যদি তাই হয় তাহলে এভাবে আনার কী দরকার ছিল? আর এইসব বিয়ের কাপড় চোপড়ের বা রহস্য কী? চারিদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন, বুঝে উঠতে পারছি না ড্রেসটা পরবো নাকি রেখে দিব। রেখে দেওয়াই বেটার হবে। আবার যদি উনি রেগে যান, তার চেয়ে বরং পরেই নিই, কী হবে সেটা পরে ভাবা যাবে। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতেই উনি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লেন। আবারও সেই আগের স্টাইলে টানা হেঁচড়া করে গাড়িতে বসালেন আমাকে। নিজেকে আমার পুতুল বলে বোধ হচ্ছে। ওনার যেমন ইচ্ছা উনি আমাকে সেভাবেই চালাচ্ছেন। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন না। নেহাত উনি আমার মামুর ছেলে, নয়তো চিৎকার চেঁচামেচি করে গণধোলাই খাওয়াতাম। আজীব জনগণ। আরে ভাই, নিয়ে যাচ্ছিস নিয়ে যা, আমি কি মানা করেছি? কইনি তো। তাহলে উত্তর দিতে এত সমস্যা কই? যত সব। নিজের মনেই বকবক করছিলাম। হঠাৎ ওই গাড়ি থেমে গেল। বিরক্ত হয়ে ওনার দিকে ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, থামালেন কেন? উনি আমার প্রশ্নটাকেই দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, ভেতরে যাও। এতক্ষণ আমি সামনের দিকে তাকালাম। এ কি, এ তো নীলিমা আপুদের বাড়ি, কিন্তু উনি আমাকে এখানে আনলেন কেন? আবার ওনার দিকে প্রশ্নমাখা চোখে তাকালাম। উনি আমার দিকে না তাকেই বলে উঠলেন, ভেতরে গিয়ে নীলির বাবাকে বলবে আজ তোমার জন্মদিন, আর নীলিকে ছাড়া তুমি কেক কাটবা না, তাই তুমি নীলিকে নিতে আসছো। বাবা মা সহ সবাই ওয়েট করছে তোমার পথ চেয়ে। যেহেতু তুমি নীলির সাথে ওদের বাসায় কয়েকবার আসছো, আর নীলি তোমাকে ওর স্যারের মেয়ে বলে পরিচয় করিয়ে দিয়েছে, সো ওর বাবা মানা করবে না, সহজেই রাজি হয়ে যাবে। আর নীলিকে নিয়ে তুমি বেরিয়ে আসবে। আমি ওইখানে ওয়েট করছি, গোনাও। ওনার কথা শুনে আমি ওনার দিকে হা করে তাকিয়েছি। এসব মানে কি? আমার ভাবনার মাঝে উনি ধমক দিয়ে ওঠেন, কী হলো, যাও। কিন্তু এত ভনিতা করার কি দরকার? আর এত নাটক বা কেন? অবাক চোখে তোমাকে যেতে বলছি, দাঁতে দাঁত চেপে। আমিও আর কিছু বললাম না, রাগে ফুসতে ফুসতে ভিতরে চলে গেলাম। নীলিমা আপুর বাবা কোনো এক অজানা কারণে খুব ভালোবাসে আমায় সেই ভালোবাসাকে ব্যবহার করেছি ভেবে খারাপ লাগছে, কিন্তু আমার কিছুই করার নেই। ভেতরে গিয়ে আঙ্কেলকে ভালো মন্দ জিজ্ঞেস করে শুভভাবে শিখিয়ে দেওয়া বলি আওড়ালাম। কাজও হয়ে গেল। নীলি আপুর রুমে গিয়ে দেখলাম সে একদম তৈরি হয়ে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, সব কিছু প্রি প্ল্যান্ড। একমাত্র আমি এক আহাম্মক যে কিছুই জানি না। নীলিমা আপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। শুভ্র ভাইয়া গাড়িতে ওয়েট করছিল। আমরা বসতেই গাড়ি স্টার্ট দিলেন তিনি। 15 মিনিটের মাথায় আবারও গাড়ি থামালো। বাইরে তাকিয়ে দেখলাম কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করানো হয়েছে। এবার কিছু বুঝতে পারছিলাম। আমরা নামতেই ওনার বাকি ফ্রেন্ডদের দেখতে পেলাম, যারা ড্রয়িং রুমে বসেছিল। তাদের মধ্যে একজন কিছু শপিং ব্যাগ এনে আপুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, সব রেডি আছে, তৈরি হয়ে নাও। হবু ভাবি দাঁত গেলে রোদ তোমাকে হেল্প করবে। আপু ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলেন, তারপর হালকা সাজগোজ। আপুকে এত সুন্দর লাগছিল কি বলবো, ছেলে হলে হয়তো প্রেমেই পড়ে যেতাম। আপুকে সাজাতে গিয়ে যা জানতে পারলাম তার সারাংশ এই, আপুর হঠাৎ করেই কাল বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এই গোপন বিয়ের আয়োজন। বাবা অনেক হার্ড, লাভ ম্যারেজ মেনে নেবে না, তাই এই কাণ্ড, যেন ছেলেকে কাবিননামা দেখিয়ে ভাগানো যায়। আধা ঘন্টার মধ্যে আপু সাজ কমপ্লিট। আপুকে নিয়ে বেরিয়ে আসতেই চোখ আটকে গেল। শুভ্র ভাইয়া অফ হোয়াইট শেরওয়ানি আর নীল পাগড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। চরম রকমের ক্রাশ খেলাম। চোখ সরানোর ইচ্ছে না থাকলেও সরালাম, হাজার হলেও অন্যের বর বলে কথা। এদিকে শুভ্র ভাইয়া হা করে নীলিমা আপুকে দেখছে। এই নিয়ে ওনার ফ্রেন্ডরা কী মজাই না করছে। অবশ্যই বিয়ের পর্ব শেষ হলো। আপু আবার ড্রেস চেঞ্জ করে নিলেন।
এই অবস্থায় বাসায় গেলে আঙ্কেল নির্ঘাত সন্দেহ করবেন। আমরা সবাই কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি। শুক্র ভাইয়াকে সবাই মিলে পিঞ্চ করে চলছে, আমি সেসব এনজয় করছি। হঠাৎ নীলি আপুর কথা মনে পড়তে দেখে উনি পাশে নেই। আশেপাশে তাকাতেই যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। একটা পিচ্চি রাস্তায় বসে কাঁদছে আর আপু তাকে তুলতে গেছে, কিন্তু একটা ট্রাক যে তার দিকেই ধেয়ে আসছে তা হয়তো তার খেয়ালই নেই। ভয়ের চোটে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, হাত পাগুলো অবশ হয়ে আসছে। আমি যেই না সমস্ত শক্তিতে চিৎকার দিতে যাব, অমনি এক প্রকাণ্ড শব্দে আমার সবই স্থির হয়ে গেল। শুরু হয়ে 2 মিনিট স্থির দৃষ্টিতেই রাস্তার দিকে তাকিয়ে থেকে নীলি বলে গগন বিদারী চিৎকার দিয়ে ছুটে গেলেন সাথে সবাই। কিন্তু আমি নড়ার ন্যূনতম শক্তি পর্যন্ত পাচ্ছি না। নিজের অজান্তে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এর আগে এমন কোনো পরিস্থিতিতে সম্মুখীন হইনি আমি। নীলি আপকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম, তাই চোখের সামনে প্রিয় মানুষটির রক্তাক্ত শরীর দেখে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কিছু বলার বা করার শক্তি আমার নেই। নীলি আপু 2 দিন যাবৎ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। ওনার বাবা মা খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছেন। ওনাদের বিয়ের কথাটা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। একমাত্র মেয়েকে হারিয়ে আন্টি তো পাগল পায়। আঙ্কেলও বারবার সেন্স হারিয়েছেন, কলিজার টুকরা বলে কথা। আমি আমার নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে দোয়া করছিলাম যেন আপু ভালো হয়ে যায়। সবার মুখে চিন্তার ছাপ। হঠাৎ ডাক্তার এসে বলল নীলি আপুর জ্ঞান ফিরেছে। কথা শুনে এত খুশি লাগছে কি বলবো। এবারে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, আমি ভুল ছিলাম। নীলি আপু মাত্র 5 মিনিটের মাথায় আমাদের ছেড়ে চলে গেলেন। আমি চিৎকার করে কাঁদছি। একটা অপরাধ বোধ আমায় কুরে খাচ্ছে। কেন গেলাম আমি নীলি আপুকে আনতে? কেন আমি না গেলে না উনি আসতেন না, এভাবে হারিয়ে যেতেন। সবাই কান্না করছে, কিন্তু শুভ ভাইয়া না, উনি কান্না করছেন না, একদম শক্ত হয়ে বসে আছেন, যেন এখনও একটা ঘোরের মধ্যে আছেন তিনি। নীলি আপু চলে যাওয়া উনি মেনে নিতে পারেননি, পারার কথাও না। আমি খুব করে চাচ্ছি উনি কাঁদুন, কেঁদে নিজেকে হালকা করুন, কিন্তু না, উনি এক ফোঁটা চোখের জলও ফেললেন না, শুধু নিস্তেজ হয়ে বসে রইলেন। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু শুভ ভাইয়া স্বাভাবিক হননি। এরপর তাকে আর হাসতেও দেখা যায়নি। আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সামনে এইচএসসির এক্সাম, মাত্র 3 মাস বাকি। ব্যস্ততার মধ্যে সময় যে কীভাবে যায় বোঝা যায় না। তাই তো দেখতে দেখতে কীভাবে যে 3 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। সাথে এইচএসসি এক্সামও শেষ হলো। এর মধ্যে একবার শুধু ওনাকে দেখেছিলাম। উস্কো চুল, গালের খোঁচা দাড়িগুলো বড় হয়ে জঙ্গলের রূপ নিয়েছে, চোখ দুটো লাল আর হাতে সিগারেট। ওনার চোখে মুখে রাত জাগার স্পষ্ট চিহ্ন দেখতে পেয়েছিলাম সেদিন। বুকের কোথাও একটা বড্ড কষ্ট হয়েছিল। তারপর এলো আমাদের বিয়ের দিন। আমার এক্সামের পরের দিনই আপুর বিয়ের ডেট ফিক্সড করা হলো। শুরু ভাইয়া এই অবস্থায় কেউ আর ধুমধাম বিয়ের অনুষ্ঠান করার মুডে ছিল না, তাই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো। আপুর কাবিন হওয়ার কিছুক্ষণ পর মামা হঠাৎ আপু আম্মুকে রুমে ডেকে নিলেন, আর কিছুক্ষণ পর মা একটা শাড়ি আর কিছু গয়না নিয়ে আমার রুমে ঢুকলেন। তারপর যা হলো তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা শুধু বলেছিলেন মামুর কাছে মা ঋণী, আর এই ঋণটা আমাকে শোধ করতে হবে শুভ্রকে বিয়ে করার মাধ্যমে। কথাটা শুনে আমি শুধু মার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কি বলছে মা এসব? আমাকে তার ঋণ পূরণে বলি দিয়ে দিচ্ছে মা? চোখ ফেটে কান্না পাচ্ছিল সেদিন। আর আমারও তো কিছু স্বপ্ন আছে, সেদিন আছে, আশা আছে, সেগুলো কি কোনো গুরুত্ব নেই?
আমি জানতাম শুভ ভাইয়া নীলি আপুকে ঠিকই কতটা ভালোবাসে, আর আমাকে যে কোনোদিন মেনে নেবে না তাও জানতাম। সব জানার পর কেন নিজের স্বপ্নগুলো জলাঞ্জলি দিব, কেন? কিন্তু মার চোখের পানির সামনে আমার চোখের পানিটাকে ঢাকতে হলো আর বসতে হলো বিয়ের পিঁড়িতে। হঠাৎ কিছুর তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাটলো। হঠাৎ কিছু তীব্র আলোর চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাটলো। চোখ ধাঁধানো এই আলো উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলাম। আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো এই আলো? ভয় ভেবে ভিতরে জমে যাচ্ছিলাম। তখনই দুজোড়া পায়ের শব্দ শুনতে পেলাম। তারা যেন দৌড়ে আসছে আমার দিকে, কিন্তু আলোর অপোজিটে থাকায় চেহারাগুলো অন্ধকারে ঢাকা। চোখের উপর চাপ প্রয়োগ করেই তাদের চেহারা দেখতে ব্যর্থ হয়ে চুপচাপ শেষ পরিণতি অপেক্ষায় চোখ খিচে বসে আছি। হঠাৎ কোনো পরিচিত কণ্ঠের চোখ মিলে তাকালাম। ঋতু বোন, কাঁদছিস কেন বোকা মেয়ে? দুই গালে হাত রেখে সামনে ভাইয়াকে হাঁটু গেড়ে বসতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। এতক্ষণে আটকে থাকা ভয়, জ্বালা ধারানো অতীতের সব কিছু থেকে মুক্তি পেতেই যেন ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি জানি এখানে আমার ভয় নেই। ভয় নামে এই মানুষটা আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে, বিয়েটা আটকাতে মা বাবার বাধ্য ছেলেটা অবাধ্য হয়ে উঠেছিল। আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। শেষ রক্ষা না হওয়ায় বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে পারে অবলীলায়। আমার ঋতু, এই ঋতু, কাঁদছিস কেন? কাঁদিস না বোন, দেখ আমি এসে পড়ে গেছি, সব ঠিক হয়ে যাবে। কোথায় ব্যথা পেয়েছিস বোন? ভাইয়া ঠোঁট ফুলিয়ে। কী হলো, ব্যথা পেয়েছিস কোথাও? সরি রে, আমি আসতে দেরি করে ফেলেছি, সরি। তুমি কাঁদো কেন? কিছুই হয়নি আমার, কিন্তু ওনার হয়েছে, সেন্সলেস হয়ে গেছেন। আমাকে ছেড়ে ওনাকে ধরো। ও সরি অব্র ভাইয়া, আমি একা পারবো না, আপনিও ধরেন। আপনার ভাইয়ের স্বাস্থ্য ভয়ঙ্কর। রাহাত, তুমি এই পরিস্থিতিতে মজা করছো? মজা কই করলাম, আমি সিরিয়াস ভাই। ওনাকে একা তোলা আমার কর্ম নয়। ভাইয়ার কথা শুনে এমন পরিস্থিতিতে আমার হাসি পাচ্ছে। ভাইয়া যে কি, যখন দেখছে বোন ঠিক আছে তার মানে জগৎ সংসার সব ঠিক আছে। শুভ্র বিছানায় শুয়ে আছে, কি নিষ্পাপ লাগছে মুখটা। ডাক্তার আঙ্কেল বলে গেছেন টেনশনে কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। সেদিন ওভাবে কথাগুলো বলাটা ঠিক হয়নি। উনি অসুস্থ, তবুও কেমন একটা ভালো লাগা কাজ করছে সারা শরীর জুড়ে। সেই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন গাড়িতে উনি আমার কোলে মাথা রেখে শুয়ে ছিলেন। এই প্রথম তাকে কাছে পাবো। ওনার এই ক্লান্ত নিষ্পাপ মুখ আমার বড্ড টানছে। ইচ্ছা করছে খুব করে আদর করে দিই, কিন্তু একটা সংকোচ ভিতরে কড়া নেড়েই চলেছে অনবরত। উনি তো আমার নন, উনি নীলিমা আপুর ভালোবাসা। ওনাকে ছোঁয়া বা ভালোবাসার অধিকার কি আমার আছে? কেন থাকবে না? উনি যে আমার স্বামী, অধিকার আমার। কিন্তু নিজের সাথে নিজেরই করা হাজারো তর্ককে থামিয়ে দেয় একটি মাত্র কিন্তু। এই কিন্তু ভেতরে কত হাজারো প্রশ্নগুলোকে বেঁধে রেখেছে, হাজারো চাওয়া পাওয়া স্বপ্নগুলোকে থেকে। রাত 12টা 20 বাজে। ওনার ঘুম এখনও ভাঙেনি, হয়তো ভাঙবেও না। এবার আর নিজেকে সামলাতে পারলাম না। ওনার কপালে আলতো একটা ভালোবাসা খরচ দিয়ে দিলাম। রোদ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা ছিল। জি বলুন। তুমি এখনও বাচ্চা একটা মেয়ে, 18 গণ্ডি পা রাখতেও পারোনি। এখনও আর আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা খুব স্বার্থপরের মতো কাজ করেছে রোদ। নিজের ছেলের খুশির ঝুলা ভরতে গিয়ে তোমার ঝুড়িটা ফাঁকা করে দিয়েছেন একদম। কিন্তু আফসোস, না পারলাম আমি হ্যাপি হতে, না পারলে তুমি। কিন্তু আপাতত একজনের তো ভালো থাকা উচিত, তাই না? কথাগুলো উনি খুব শান্ত কণ্ঠে বলছিলেন, খুব গুছিয়ে। মনে হচ্ছিল হয়তো আগে থেকেই ভেবে রাখা কথাগুলো আবড়ে চলেছেন। আর আমি নিস্তব্ধ হয়ে শুনছি কি বলতে চান তিনি। উনি একটু থেমে আবার বলতে লাগলেন,
তোমার ভালো থাকাটা উচিত রোদ, ইউ ডিজার্ভ ইট। আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে, সাথে সাথে তোমার মনেও। আমি সেই দাগ মেটাতে পারবো না, কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সেই চেষ্টাই করতে পারি। আমি তোমাকে তোমার সবটুকু ফিরিয়ে দিতে চাই রোদ। তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না, কারণ বাবা সেটা মেনে নেবে না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কখনো স্বামীর অধিকার দিয়ে তোমার সামনে দাঁড়াবো না, তোমার স্বাধীনতা কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না কখনো। বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে আছি। কত ইজিলি কথাগুলো বলে গেলেন, সবটুকু আমাকে ভেবেই বলেছেন উনি, কিন্তু আমি তো মেনে নিতে পারছি না। যে পরিণাম জানাই ছিল না, সেই পরিমাণটাকেই যে মেনে নিতে এত কষ্ট কেন হচ্ছে বুঝতে পারছি না। কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। দুদিন হলো আমাদের বাড়ি থেকে শুভ্রদের বাড়ি এসেছি। এই দুদিন ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি। আগে তবুও ঝগড়া হলে ছলে কথা হতো, কিন্তু এখন সেই ঝগড়াটাও নেই। খুব ইচ্ছে করে ওনার সাথে গল্প করতে, হাসতে, কিন্তু আবার কিন্তু আমার জীবন বড্ড বড় বাধা, যাকে আমি অতিক্রম করতে পারছি না। আজ মামু আমাকে আর শুভ ভাইকে রুমে ডেকে পাঠিয়েছে, জানি না কেন, জানার কোনো ইচ্ছেও নেই। আজকাল কৌতূহল জিনিসটা কাজ করা বন্ধ হয়ে গেছে মনে হয়। তবুও যেতে হবে, মামুর জরুরি তলব বলে কথা। শুভ্রর জন্য অপেক্ষা করছি। সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিস সামলাচ্ছে। অব্র ভাইয়ার দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নিয়েছি। হয়তো কষ্ট ভোলার জন্য নিজেকে এই ব্যস্ততা আটকে রাখা বড্ড একা লাগে এখন। আপু অব্র ভাইয়ের সাথে চট্টগ্রাম চলে গেছে। আপু চট্টগ্রামের ভার্সিটিতে পড়ে, পড়াশোনা শেষ হতে আরও 2 বছর। তাই মামু ডিসিশন নিয়েছে আপুর পড়াশোনা চলাকালীন সময় অপর ভাইয়া চট্টগ্রামের কোম্পানি সামলাবে আর আপুর সাথে ওখানেই থাকবে। বাড়ির বউকে তো আর এত দূরে একা রাখা যায় না, এটাই মামুর বক্তব্য। রুমে পায়ের শব্দে শুনতে পাচ্ছি, হয়তো উনি এসেছেন, তাই চটপট ব্যালকনি থেকে রুমে ঢুকলাম। আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন তিনি। আমিও কফি আনতে চলে গেলাম নিচে। নামতে আরিফ চাচা জানালেন মামুর রুমে যেতে বলেছে। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে কফি হাতে উপরে চলে গেলাম। সাধারণত বাড়ির কাজের লোকদের নাম হয় রহিম, করিম, জুদু, পুদু, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই বাড়ির প্রায় সব কাজের লোকদের নামগুলো শুধু, যেমন আরিফ, মাধবী, রাহেলা। মামু হয়তো নাম যাচাই করে সবাইকে কাজে দিয়েছে, নিতেই পারে। হোনস একদিন জিজ্ঞেস করে দেখতে হবে। এসব ভাবতে ভাবতেই রুমে পা রাখলাম। উনি এতক্ষণ ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছেন। আমি ওনার সামনে কফি কাপটা এগিয়ে দিয়ে বললাম মামু ডেকেছে। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে কফি হাতে নিলেন। আবার বললাম, মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছেন। কেন? আমি কি করে বলবো, গেলেই না বুঝতে পারবো। ও আচ্ছা, চলো এক্ষুনি যেতে হবে। আচ্ছা শুনুন। কিছু বলবা? হ্যাঁ, আচ্ছা আপনার কি বাড়ির কাজের লোকদের নাম দেখে অ্যাপয়েন্টমেন্ট নেন? কৌতূহল দৃষ্টিতে। কেন? আর এমন অদ্ভুত কথা মনে হলো কারণ? ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে। অদ্ভুত কেমনে হলো? কাজের লোকদের নাম সাধারণত হয় রহিম, করিম, কমলা, জামিলা, জুদু, মধু, কুদু, কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকদের নাম যথেষ্ট স্মার্ট, লাইক আরিফ, মাধবী। হাত উল্টে জ্ঞানী ভাব নিয়ে উনি আমার কথা নাকি বলার ভঙ্গি দেখে জানি না, তবে 2 সেকেন্ড আমার দিকে ভুচকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হু হা করে হেসে উঠলেন। আর আমি মুক্ত হয়ে তাকিয়ে রইলাম। কতদিন পর তিনি মন খুলে হাসছেন। ড্রেসিং টেবিলের গ্লাসে দেখলাম দরজার পাশে মামুন এসে দাঁড়িয়েছে, পাশে কাজের লোকগুলো আর মামু আর মামুনের চোখের জল যেন বহুত প্রত্যাশিত কিছু পেয়ে গেছেন।
আর কাজের লোকদের চোখে বিস্ময়। আমার দিকে কৃতজ্ঞতা মাখা চাহনি দিয়ে দরজার পাশ থেকে সরে গেলেন মামুনি। ধীরে ধীরে সরে গেল সবাই। শুভ্র এখনও হাসছে, হাসতে হাসতে পেট খিল ধরে যাচ্ছে। এমন অবস্থা, মানুষটা এত হাসতে পারে, তবু হাসিগুলো যে কীভাবে চেপে রাখে সেটাই বুঝতে পারছি না। 4-5 মাস পর আজ প্রথম আমি ওনাকে মন খুলে হাসতে দেখছি। হঠাৎই উনি হাসি থামিয়ে দিলেন, হয়তো নিজের পরিবর্তনটা বুঝতে পেরে নিজেই অবাক হচ্ছেন। আমার দিকে এক নজর তাকিয়ে আবার গম্ভীর মুখে বলে উঠলেন, চলো। আমি বাধ্য মেয়ের মতো ওনার পেছন পেছন মামুর রুমের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছি। আজ খুব করে মনে হচ্ছে, খুব কি ক্ষতি হয় যদি উনি নীলিমা আপুকে ভুলে আবার হাসতে শিখেন, বন্ধুদের আড্ডায় আবারও মধ্যমণি হয়ে ওঠেন, আবার একটু ভালোবেসে আগলে রাখতে শিখেন। কিন্তু প্রকৃতি সব কিছু এত সহজ করে দেয় না। একটা জীবনের সাথে খুব গোপনভাবে জড়িয়ে দিয়েছে আরও কয়েকটা জীবন। নীলিমা আপুর সাথে জড়িয়েছিলাম আমরা, তাই তো তার চলে যাওয়াতে কেউ রেহাই পায়নি। না আমি, না শুভ্র, না আপুর বাবা মা, সবাই তার আগোছ হলো জীবনটাতে কান্ত শুধু একটা নীলিমা আপুর অপেক্ষায়। মামু বিছানায় আছোয়া হয়ে বই পড়ছিলেন। আমরা রুমে ঢুকতেই উঠে বসে আমাদের বসতে বললেন। বাবা ডেকেছিলে? কোনো সমস্যা? উদ্বিগ্ন হয়ে। তোদের কোনো সমস্যা ছাড়া ডাকতে পারি না বুঝি? হালকা হেসে। না তেমন না, আসলে থাক ওসব কথা। তোদের ডাকার প্রধান কারণ হলো রোদমা। আমি অবাক হয়ে মামুর দিকে তাকালাম। শুভ্র হয়তো অবাক হয়েছে। সে আমার দিকে এক নজর তাকিয়ে মামুর চোখে চোখ রেখে বললেন, রোদ মানে? রোদমা, তোর সাথে অনেক অন্যায় আমি বুঝি। তোর স্বপ্নগুলো আমার জন্য ঝাপসা হয়ে গেছে, কিন্তু না, তুই তোর স্বপ্ন পূরণ করবি। কালই একটা অ্যাডমিশন কোচিংয়ে ওকে অ্যাডমিট করিয়ে দিবি শুভ্র। ভালো করে পড়াশোনা করে আমার বৌমাকে আমি উচ্চ শিক্ষিত হিসেবে দেখতে চাই। আমার মাথায় হাত রেখে। না মামু, আর কোনো প্রয়োজন নেই। আমি বাসায় পড়ে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে নিব। কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই। একদম কথা না। আমি যা বলছি, যেভাবে বলছি তাই হবে। তুমি ভর্তি হবে মানে হবে। শুভ্র, তোমার কোনো সমস্যা আছে? না বাবা, আমি এক্ষুনি কোচিংয়ে দেখছি কোনো কোচিংটা বেটার। বলেই বেরিয়ে গেলেন। ওনার চোখে মুখে খুশির একটা ঝিলিক ছিল। হয়তো উনি এমন কিছুটাই চেয়েছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসতে নিলেই মামু আমার হাত চেপে ধরলেন। আমি তাকাতে ছলছল চোখে পাশে বসতে ইশারা করলেন। আমি অবাক হলাম। মামুর এই ছলছল চোখের রহস্য খুঁজে পাচ্ছিলাম না। মামু আগের থেকে শক্ত হয়ে করে আমার হাত চেপে ধরে বলে উঠলেন, মারে, বড্ড অন্যায় করে ফেলেছি তোর সাথে, পারলে ক্ষমা করে করিস। কিন্তু জানিস, এই অন্যায়ের জন্য আমার আফসোস হচ্ছে না। সন্তানের জন্য স্বার্থপর হওয়া তো অন্যায় না, তাই না? আমি জানি শুভ্র নীলিমাকে ভালোবাসে, ভালোবাসা অন্যায় না, কিন্তু ভালোবাসা তো ধীরে ধীরে শেষ হয়ে যাওয়াটা তো কোনো সমাধান নাই। নিজের ছেলেকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পাচ্ছিলাম না। এভাবে থাকলে তো মরে যেত না মা, মরে যেত। আমি শুধু আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করছি, ব্যাস। আমি মামুর দিকে তাকিয়ে আছি তীক্ষ্ণ চোখে। তার চোখে ছেলেকে হারানোর ভয়, অশ্রুজল মাখানো আর্তনাদ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন উনি, তুই নিশ্চয়ই ভাবছিস ছেলেকে বাঁচাতে যদি বিয়েটা খুব ইম্পর্টেন্টই ছিল, তাহলে তুই কেন তোর মতো বাচ্চাকে কেন বেছে নিলাম? কেন অ্যাডাল্ট মেয়েকে নয়? আমি মাথা ঝাঁকালাম। উনি মুচকি হেসে বলে উঠলেন, এর পেছনে দুটি কারণ আছে। প্রথমত, আমি তোর চোখে শুভ্রর জন্য একটা গভীর মায়া দেখেছিলাম, যা শুধু শুভ্রর মায়ের চোখেই ফুটে ওঠে বারবার। আমার মনে হয়েছিল এই মায়ের শুভ্রকে বাঁচার একটা স্কোপ তৈরি করে দেবে, আর তোকে বিয়ে করতে বাধ্য করেছি। আর দ্বিতীয় কারণ, কৌতূহল চোখে। দ্বিতীয় কারণটি হলো, তুই দেখতে তোর মায়ের মতো, আর তোর আচার ব্যবহার তার মতো। এর সাথে বিয়ের কী সম্পর্ক? ভুল বুঝিয়ে অবাক হয়ে মামু এবার হু হু করে হেসে উঠলেন। আমি এবার আরও অবাক হলাম। কি ব্যাপার, উনি হাসছেন কেন? দেখেছিস,
এই যে ভ্রু কুচকে তাকালি, তোর মা ঠিক এভাবেই তাকায়। তোর মা আমাকে বাঁচার আশা দিয়েছিল, আর তুই দিবি আমার ছেলেকে। কি পারবি না মানে? মা বাঁচার আশা দিয়েছিল মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, তোকে অন্যদিন না হয় সব খুলে বলবো। না না, প্লিজ আজই বলো না, নয়তো আমার রাতে ঘুমই হবে না। আমার ঠোঁট উল্টে তুই বায়না করিস না, তোর মায়ের মতো আমার ছেলেকে তোর মায়ের মতো সামনে নিস। এবার চা, এক কাপ চা নিয়ে আয় তো। বুঝতে পারলাম না মামু কথা ঘুরাতে চাইছে, তাই আমিও আর জোর করলাম না। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ফিরতে শুভ্রকে দেখতে পেলাম দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখে মুখে দেখে বুঝতে পারছিলাম যে উনি কি আমার আর মামুর কথা শুনেছেন নাকি শুনেননি। উনি আমার দিকে এক নজর তাকিয়ে চুপ সরে নিলেন, আমাকে পাশ কাটিয়ে মামুর পাশে দিয়ে গিয়ে দাঁড়ালেন। আমি চা আনতে নিচে গেলাম। মামার কথা শুনে বুঝতে পারছি উনি আমাকে কোচিনে ভর্তি করে ছাড়বেন, কিন্তু টাকা আমি এত টাকা কোথায় পাবো? ভর্তি ফ্রি, বই খাতা বাবদ 15 থেকে 20,000 টাকা তো অ্যাটলিস্ট লাগবে। মামু বা শুভ ভাইয়া টাকা আমি কোচিংয়ে ভর্তি হব না। শুভ্রর মুখে শোনা লই পদবিটা এখন আমার কানে বাজে না। নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। একটা মানুষ আর কিছু থাকুক বা না থাকুক, সেলফ রেসপেক্ট থাকা উচিত, যা আমার রক্তের কোনায় কোনায় মিশে আছে। টাকা আমার জোগাড় করতেই হবে, কিন্তু কিভাবে? বাবাকে বলা যাবে না, তাহলে বাবা মামাকে ভুল বুঝবে। এসএসসি পাস করার সার্টিফিকেট হাতে পাইনি তো চাকরি করাটা নেয়ার কল্পনা। এসব শুধু গল্প নাটকের এই হয়, রিয়েল লাইফে নয়। কিন্তু কিছু তো করতেই হবে। এসব ভাবতে ভাবতে মামুর রুমে গিয়ে মামুর হাতে চায়ের কাপড় ধরিয়ে দিয়ে নিজের রুমের পা বাড়ালাম। শুভ্র হয়তো রুমেই আছে, ওনার থেকে টাকার অ্যামাউন্টটা জেনে নিতে হবে। তাড়াহুড়ো করে রুমে ঢুকে আমি উনি এর মধ্যে শাওয়ারও নিয়েছেন? হাউ ফাস্ট হবেই বা না কেন, দেখতে হবে না কার বর। ইচ্ছে করছে কাজল টিপ দিয়ে দেই ওনাকে। এত কিউট কে হতে বলেছে? ভিজা চুল থেকে টুপটাপ পানি ঝরছে। বুকে লেপটে থাকা রোমগুলো কি আকর্ষণীয়। ইচ্ছে করছে ওনার বুকে জমে থাকা ফোঁটা ফোঁটা পানিগুলো ছুঁয়ে দিয়ে আলতো হাতে হঠাৎ এই দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। চটপট বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে দেখে যেন অসুস্থতে পড়ে গেলেন। তাড়াহুড়ো করে আলমারির দিকে এগিয়ে গেলেন, হয়তো ড্রেস বের করবেন। ঢং দেখলে মেজাজ বিগড়ে যায়। ন্যাকামো। আগে তো খালি গায়ে হুটহাট সামনে চলে আসতো আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম, আর এখন বিয়ে হয়ে গেছে, সাথে সাথে সাহেবও দেখি লজ্জায় কারখানা দিয়ে বসে গেছেন। খুব উনি তাড়াহুড়ো করে বিছানার পাশ দিয়ে আলমারির দিকে এগিয়ে যাচ্ছেন। অমনি ওনার গায়ের সাথে পা লাগিয়ে দিলাম। তারপর যা হওয়ার তাই হলো, আমায় নিয়ে বিছানায় পড়ে গেলেন। কই, ভেবেছিলাম স্টার জলসায় হিরোইনের মতো 5-10 মিনিট দুজনের দিকে তাকিয়ে হারিয়ে যাব, কিন্তু তার কই হইল। ওই যে আমার বর বলে কথা, বেটা এত আনরোম্যান্টিক। আমার মনে হলো পড়ার আগেই উনি উঠে গেলেন, আর আমি উঠে বসতে বসতে উনি টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। আমার সময় ছোট করে বললেন সরি। যাওয়ার সময় ছোট করে বললেন সরি। এটা ইন্টারন্যাশনালি ছিল না। মেজাজটা আমার চরম খারাপ হচ্ছে। বেটা খচ্চর একটা জীবনে রোমান্টিক মুভি দেখিসনি? ইচ্ছে তো করছে তোর সবগুলো চোখ টেনে টেনে ছিঁড়ে ফেলে। ফাজিল পোলা, কত আশা করেছিলাম কত সুন্দর রোমান্টিক সিন ক্রিয়েট হবে, আর এই বেটায় সব নষ্ট করে দিল। শালা আবাল, তোর ঘাড়ে নীলিমার ভূত এসে চাপছে, দেখে নিস। উনি ওয়াশরুম থেকে বের হয়েই ল্যাপটপ নিয়ে বসেছেন। অ্যাজ ইউজুয়াল আমার দিকে ফিরেও তাকালেন না। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। হোয়াট, এভাবে দাঁড়িয়ে আছো কেন?
ও আমার ইচ্ছা। তাহলে এদিকে গিয়ে দাঁড়াও, ওদিকে গিয়ে দাঁড়াও, আমি কাজ করছি। তো উনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আপনি কাজ করছেন, ভালো কথা, করেন। আমি তো আপনাকে ধরে রাখিনি। আপনি কাজ করেন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো এবং আপনার দিকে তাকিয়ে থাকবো। হোয়াট রাবিশ! বাচ্চাদের মতো কথা না বলে সরো এখান থেকে। আমি তো বাচ্চাই। এই জুনের 1 তারিখে 18 হবে। 18 বছর পর্যন্ত সবাই শিশু, তাই আমিও শিশু। বলে চট করে ওনার কোলে বসে গেলাম। হঠাৎ করে যে আমার কি হলো বুঝতেই পারছি না। আমার এমন আচরণের কারণ আমি নিজেও খুঁজে পাচ্ছি না। শুভ্র প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেলেন। বিষয়টা বুঝতে পেরেই রাগী চোখে আমার দিকে তাকালেন। আর এভাবে তাকান কেন? জানেন না শিশুদের কোলে নিতে হয়? বলে ওনার গলা জড়িয়ে ধরলাম। স্ট্যান্ড আপ! চিৎকার করে। আই সেড স্ট্যান্ড আপ, ড্যাম ইট! ভয়ে আমি কেঁপে উঠলাম, কিন্তু নড়লাম না। মা বলে, যদি ভয় পাও তো ভয়কে ভয় পাওয়ানোর চেষ্টা করো। হয়তো সে ভয় পাবে না, কিন্তু কনফিউজড অবশ্যই হবে, আর সেটাই বেস্ট সুযোগ নিজেকে বাঁচানোর। আমি সেই টিক ইউজ করলাম। চুপ! একদম চুপ! চেঁচাবেন না একদম! চিৎকার করে। আপনার কি মনে হয় আমি আপনার সাথে রোম্যান্স করতে এসেছি? বয়ে গেছে আপনার মতো আনরোম্যান্টিক পার্সনের সাথে রোম্যান্স করার যে কচু গাছের সাথে রোম্যান্স করা ভালো। বুঝতে পারলাম উনি ভরকে গেছেন। আমার কথা হঠাৎ পাল্টে যাওয়ায় উনি একটু কনফিউজড। এই সুযোগে ছট করে ওনার কোল থেকে উঠে গেলাম। ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। তো কোচিং ঠিক করেছেন? আমার এভাবে প্রসঙ্গ পাল্টাতে উনি এবার আরও অবাক হলেন। কোনোরকম বলেন, ভর্তির ফি যাবৎ কত টাকা লাগবে? কেন? ভ্রু কুচকে। সেটা দিয়ে তুমি কি করবে? বলতে তো আর সমস্যা নেই, বলুন না প্লিজ। সব মিলিয়ে 20,000-এর মতো লাগতে পারে। ও থ্যাঙ্কস বলে ফোন হাতে বেলকনিতে চলে এলাম। এতক্ষণ হাত ছেড়ে পাচ্ছিলাম। কোচিংয়ের কথা না তুললেই উনি আমাকে দিতেন একটা কানের নিচে লাগিয়ে। এই মুহূর্তে আমাকে একটা পাপ্পি দিতে ইচ্ছে করছে। আমু আইডিয়াটার জন্য আজ একটুর জন্য বেঁচে গেলাম। এসব ভাবতে ভাবতে ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়াই এখন একমাত্র ভরসা আমার। ঋতু, কেমন আছিস বোন? একদম কথা বলবা না। আমাকে একবারও ফোন দিস তুমি? ফোন চেক করেছিস তুই? কতবার ফোন দিছি, তুই তুলেছিস না? মানে আসলে কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া নাকা কান্না করে। কি হয়েছে, কাঁদছিস কেন? চিন্তিত হয়ে। আমার ল্যাপটপ লাগবে। উনি কিনে দিতে চাইছিল, বাট আমি ওনার থেকে নিব না। তুমি তো বলছিলা যে আমার ফার্স্ট ল্যাপটপ তুমি কিনে দিবা। গোমরা মুখে। আমি তোকে মানা করলাম কবে? আজই কিনে পাঠিয়ে দিচ্ছি। এই না, কি হলো? অবাক হয়ে। না মানে বলছিলাম কি, তুমি টাকা পাঠিয়ে দাও, আমি নিজে এর পছন্দ মতো কিনে নিব। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ ভাইয়া, নয়তো দরকার নেই। আচ্ছা ভাবে, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই কিনে। আপাতত বেশি টাকা নেই আমার হাতে, 60,000 আর পাঠাচ্ছি বোন, মন খারাপ করে। আমারও মনটা খারাপ হয়ে গেল। বাবা রিটায়ার্ড নিয়েছে, ভ্যার টাকায় সংসার চলে। এতগুলো টাকা দিতে গিয়ে নিশ্চয়ই মাসের খরচের টানাটানি পড়বে। নিজে কেমন অসহায় লাগছে। ভাইয়া এত লাগবে না, ল্যাপটপ তো ল্যাপটপই, তুমি আমাকে 35,000 টাকা পাঠিয়ে দাও, ওতেই হয়ে যাবে। কি যে বলিস, একদম না। আমি তোকে না, আমি যা বুঝি তাই হবে, নয়তো আমার চাই না। এত জেদি কেন তুই? আচ্ছা ঠিক আছে। সো সুইট বুড়িটা, ভালো থাকিস বুড়িটা, নিজের খেয়াল রাখিস। তুমিও। ভাইয়ের সাথে কথা বলে পিছে ঘুরতে দেখলাম শুভ্র দাঁড়িয়ে আছেন। আমি তাকাতেই বলে উঠলেন, ল্যাপটপ চাই, আমাকে বললেই তো হতো। ভাইয়াকে ডিস্টার্ব করার কি দরকার ছিল? আমার ভাইয়া আমাকে কখনো ডিস্টার্ব বলে মনে করে না। এনিওয়ে, আজ আমাকে কোচিংয়ে অ্যাডমিট করাতে যাবেন নাকি? ডিস্টার্ব ফিল না করলেও তুমি আর এখন ওনার রেসপন্সিবিলিটি নও। আর হ্যাঁ, বিকেলে তোমাকে নিয়ে যাবো কোচিংয়ে, তৈরি থাকো। তাহলে বের হওয়ার আগে মনে করে আমার থেকে ভর্তি ফিটা নিয়ে নিন প্লিজ। সবার সামনে আমি
পে করলে ব্যাপারটা খারাপ দেখায়। মানে অবাক হয়ে, মানে সিম্পল, কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য টাকার প্রয়োজন হবে, আর টাকাটা নিশ্চয়ই আপনি দিবেন না? অবশ্যই আমি দিব, এটাই স্বাভাবিক। কেন দিবেন? কজ আই এম ইয়োর হাজব্যান্ড অ্যান্ড ইউ আর মাই রেসপন্সিবিলিটি। হাসেন না মাই হাজব্যান্ড। কখনো হাজব্যান্ডের মতো কোনো আচরণ করেছেন এখন পর্যন্ত যে আজ হাজব্যান্ডের কথা বলছেন? আর রেসপন্সিবিলিটির কথা বলতে গেলে আমি কোনো নামমাত্র সম্পর্কের উপর ভিত্তি করে কারো ঘাড়ে বোঝা হিসেবে চেপে থাকতে চাই না। তাছাড়া আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম আই ডোন্ট ওয়ান্ট ইয়োর মানি। রোদ, তুমি এভাবে কেন বলছো? কিভাবে বলছি? আমি তো জাস্ট আমার কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম, নাথিং এলস। তাছাড়া আমি আপনার তথাকথিত মিডল ক্লাস ফ্যামিলির লোভী মেয়ে। এমন টাইপের মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার আপনার মতো মানুষের শোভা পায় না। তাচ্ছিল্যের হাসি দিয়ে। রোদ প্লিজ, আমি এগুলো রাগের মাথায় বলেছিলাম, প্লিজ লেট ইট গো। আমি তখন নিজের মধ্যে ছিলাম না। রোদ, ইটস টোটালি ইয়োর পার্সোনাল প্রবলেম বলে ওনার সামনে থেকে চলে আসলাম। আমার কথায় উনি মুখটা কালো করে ফেলেছেন। আমারও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। ওনার বোঝা উচিত কাউকে এভাবে হার্ট করলে তা মানুষের কতটা ক্ষত বিক্ষত করে। বিকেল 3টা। রোদ, তোমার এখনও হয়নি? আমার লেট হচ্ছে। শেষ, চলুন। চলো একটু শোনো। কি? বুঝছি। টাকাগুলো রাখেন। টাকাগুলো ওনার দিকে এগিয়ে দিই। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাত দুটো পকেটে ঢুকে সোজা হয়ে দাঁড়ালেন। আমি অবাক হলাম। উনি হাত না বাড়িয়ে হাত গুটিয়ে নিলেন কেন? ওনার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই উনি বলে উঠলেন, তুমি আমার টাকা নেবে না ভালো কথা, কিন্তু বিয়ের পর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের আত্মসম্মানের ফালুদা কেন বানাচ্ছ? ভ্রু নাচিয়ে। ভাইয়ের থেকে টাকা নিলে আত্মসম্মান কমবে কেন? আমারই তো ভাই। হ্যাঁ, তুমি এখনো ছোট তাই বুঝতে পারছো না, কিন্তু এর যে অসম্মানজনক বিষয় আর হতেই পারে না। আশেপাশে মানুষ বলবে, ওই দেখো মেয়েটার বিয়ে হয়ে গেছে, তবুও ভাইয়ের টাকা পুরাচ্ছে, ব্লা ব্লা ব্লা। তুমি যেহেতু এ বাড়ির বউ, আমার রেসপন্সিবিলিটি হলো তোমার সম্মান রক্ষা করা। আমার তাই কিনা বলো? বোকার মতো মাথা নাড়ালাম, কারণ বিষয়টা সত্যি চিন্তার। আমি তো এভাবে ভাবিনি। এবার আমার বেশ টেনশনে পড়ে গেলাম। তাহলে আমি কোচিংয়ে ভর্তি হওয়ার টাকা কই পাবো? বলে মুখ গোমরা করে বিছানায় বসে পড়লাম। আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি চাইলে আইডিয়াটা ইউজ করতে পারো। গম্ভীর কণ্ঠে। কি আইডিয়া? কৌতূহল নেই। তুমি আপাতত আমার থেকে টাকা নাও, পরবর্তীতে দিয়ে দিবে। সিম্পল। মানে ঘুর না কুচকে, আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে দিব কিভাবে? আরে দেখো, তুমি অ্যাডমিশনের কোচিংয়ে ভর্তি হচ্ছ, ভালো পড়াশোনা করবে, ভালো ভার্সিটির চান্স পাবে, একসময় গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, নিজের পায়ে দাঁড়াবে, তখন না হয় দিয়ে দিও। এতদিন আমার থেকে লোন হিসেবে নাও, আমি হিসেব রাখবো। কিন্তু ওকে, তোমার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান ইউজ। ভাবনি, ওনার আইডিয়াটা আমার বেশ ভালো লাগছে। তাই আর ঝামেলা না করে ওনার কথাই রাজি হয়ে গেলাম আর বললাম আমি অবশ্যই তার টাকা রিটার্ন করব। উনি যেন মনে না করেন আমি ওনার টাকা একেবারে নিয়ে নিয়েছি। আমার কথা শুনে উনিও মাথা নাড়িয়ে বলে উঠলেন, অবশ্যই দিবা না? দিলে তোমার নামে কেস করব। আমি তো টাকা ছাড়ার মানুষ নই। আচ্ছা যাও, এক কাপ কফি নিয়ে এসো এখন। এত সুন্দর আইডিয়া দিলাম, দিবা না? আমি ফ্রিতে কিছু করি না, গো নাও। আমিও আর কিছু বললাম না, মুখ ভেঙিয়ে নিচে চলে গেলাম। কিন্তু ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যে শুভ্র মুচকি হাসতেও ঠোঁট কাছ থেকে ট্যাক্স নেয়, সেই শুভ্র বিছানায় শুয়ে রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন আর পেট চেপে ধরে হাসছেন। ওনাকে দেখে মনে হচ্ছে হাসির চোটে ওনার পেট রীতিমতো ব্যথা শুরু হয়ে গেছে।
কিন্তু ওনার হাসি থামছে না। আমার জানা মতে হাসির মতো তো কিছু হয়নি, তাহলে উনি এভাবে হাসছেন কেন? হঠাৎ করে এমন কি বলার কি হলো যার জন্য হাসতে হাসতে শহীদ হয়ে যেতে হবে? নীলিমার ভূত সত্যি সত্যি ঘরে চাপেনি তো? আমার দোয়া যে এত তাড়াতাড়ি গ্র্যান্ড হয় তা তো জানা ছিল না। পরবর্তী পর্ব আগামীকাল পাবেন। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর নিচের বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।